রক্ত মাংস দ্বারা গঠিত আমাদের এই শরীরকে ভেতর থেকে ধরে রাখে দেহের কঙ্কাল বা স্কেলেটন। আমরা প্রত্যেকেই জানি জীবকোষের সাইটোপ্লাজমেও এক ধরনের কঙ্কাল থাকে। সাইটোপ্লাজমের এই কঙ্কালকে আমরা সাইটোস্কেলেটন বলি। কোষের সাইটোস্কেলেটন সদা পরিবর্তনশীল এক ডাইনামিক গঠন। 3 ধরনের প্রোটিন নির্মিত তন্তু বা ফিলামেন্ট, যেমন মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই 3 ধরনের প্রোটিন নির্মিত তন্তু বা ফিলামেন্টের সাহায্যে আমাদের কোষের সাইটোস্কেলেটন গঠিত হয়। বলে রাখা ভালো, সাইটোস্কেলেটন গঠনকারী এই 3 ধরনের প্রোটিন ফিলামেন্টের মধ্যে মাইক্রোফিলামেন্ট তন্তুগুলিকে আমরা অ্যাক্টিন ফিলামেন্ট নামেও জানি। আর স্টোরিজ ইন বায়োলজির আজকের পডকাস্টে আমরা এই মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট তন্তুগুলি সম্পর্কে আলোচনা করব। এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলি সাইটোস্কেলেটনের 3 রকমের তন্তুর মধ্যে সব থেকে সরু অর্থাৎ কম ব্যাসার্ধযুক্ত তন্তু। এদের ব্যাসার্ধ 7 ন্যানোমিটার। অন্য ফিলামেন্ট দুটির মধ্যে মাইক্রোটিউবিউল হলো সব থেকে মোটা তন্তু, এদের ব্যাসার্ধ 25 ন্যানোমিটার। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো মোটা মাইক্রোটিউবিউল ও সরু মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি ব্যাসার্ধের তন্তু। ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলির ব্যাসার্ধ 10 ন্যানোমিটার। তবে সরু হলেও সাইটোস্কেলেটনের মাইক্রোফিলামেন্ট নামে এই তন্তুগুলি কিন্তু যথেষ্ট শক্ত এবং যথেষ্ট স্থিতিস্থাপক বা ইলাস্টিক ধরনের হয়। ফলে কোষের ওপর বিভিন্ন সময়ে বাইরে থেকে যে চাপ বা টান পড়ে, মাইক্রোফিলামেন্ট থাকায় কোষ বাইরের এই বলগুলিকে সহ্য করে উঠতে পারে। আমাদের কোষের সাইটোপ্লাজমে এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলিকে আমরা দুটি ভিন্ন অবস্থায় সজ্জিত থাকতে দেখি। 2D বা দ্বিমাত্রিক গঠন বান্ডিল রূপে এবং 3D বা ত্রিমাত্রিক গঠন জালিকাকার অর্থাৎ নেটওয়ার্ক রূপে। মাইক্রোফিলামেন্টগুলির এই 3D নেটওয়ার্কের মতো গঠন কিন্তু তরল নয়, বরং সেমি সলিড জেলির মতন দেখতে হয়। আমাদের কোষের কোষপর্দার ঠিক নিচে কোষের কর্টেক্স অঞ্চলে সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্টগুলি 3D নেটওয়ার্ক রূপে অর্থাৎ সেমি সলিড জেলির মতো জালিকাকার গঠন রূপে অবস্থান করে। এই সেল কর্টেক্স ছাড়াও সাইটোপ্লাজমের এই মাইক্রোফিলামেন্টগুলি কোষে বিভিন্ন ধরনের গঠন সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন অ্যামিবয়েড গমন অথবা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার সময় কোষে যে সিউডোপোডিয়াগুলি উৎপাদিত হয়, অথবা ধরুন আমাদের দেহে ফাইব্রোব্লাস্টের মতন যে পরিযায়ী বা মাইগ্রেটরি সেলগুলি আছে, সেই কোষগুলিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ল্যামেলিপোডিয়া বা ফিলিপোডিয়ার মতন গঠন সৃষ্টি হয়। তো কোষের কোষপর্দা দ্বারা নির্মিত এই অস্থায়ী গঠনগুলি সিউডোপোডিয়া, ল্যামেলোপোডিয়া বা ফিলিপোডিয়ার মতন এই অস্থায়ী গঠন সৃষ্টিতে মাইক্রোফিলামেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার ধরুন আমরা জানি আমাদের দেহের ত্বক বা অন্য কোনো অঙ্গের আবরণী কলার ওপরের স্তরের কোষগুলির কোষপর্দা পরস্পরের সাথে টাইট জাংশন অথবা অ্যাডারেন্স জাংশন বা বেল্ট ডেসমোজোম নামে 2 ধরনের কোষীয় সংযোগ গঠন করে যুক্ত থাকে। এই কোষীয় সংযোগগুলি অর্থাৎ টাইট জাংশন ও অ্যাডারেন্স জাংশন গঠনে অংশগ্রহণকারী ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলি কোষের ভেতরের দিকে অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে সাইটোস্কেলেটনের সঙ্গে যুক্ত থাকে। আমরা জানি কোষপর্দার নিচে মাইক্রোফিলামেন্টের নেটওয়ার্ক বা সেল কর্টেক্স থাকে। কোষীয় সংযোগগুলি এই সেল কর্টেক্সের মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির সঙ্গে যুক্ত থাকে। আর এর ফলে আবরণী কলার এই কোষীয় সংযোগগুলির বন্ধন শক্তি অনেক বেড়ে যায়। ফলে আবরণী কলার এই কোষগুলি চাপ বা টান, বাইরের এইসব বলের হাত থেকে রক্ষা পায়। অথবা ধরুন কোষ বিভাজনের একদম শেষ অবস্থায় যখন সাইটোপ্লাজম বিভাজিত হয়, তখন আমরা জানি বিভাজিত হতে থাকা কোষটির মাঝ বরাবর কন্ট্রাকটাইল রিং গঠিত হয়। কোষ বিভাজনের সময় গঠিত এই কন্ট্রাকটাইল রিং সংকুচিত হয়ে কোষের সাইটোপ্লাজমকে বিভাজিত করে। তো এই কন্ট্রাকটাইল রিং গঠিত হয় সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির সাহায্যে। তাছাড়া আমরা তো জানি যে আমাদের পেশি সংকোচনের জন্য দায়ী হলো আমাদের পেশি কোষগুলিতে অবস্থিত সমান্তরাল দাগ বা রেখা বা স্ট্রিয়েশনগুলি। এই রেখাগুলি আসলে পরপর অবস্থিত অসংখ্য সংকোচনশীল সার্কোমেয়ার। আমরা জানি প্রতিটি সার্কোমেয়ারে মায়োসিন নামে থিক ফিলামেন্ট থাকে। সার্কোমেয়ারের এই থিক ফিলামেন্টগুলির সঙ্গে ক্রস লিঙ্কড হয়ে অবস্থান করে থিন ফিলামেন্ট। সার্কোমেয়ারে অবস্থিত এই থিন ফিলামেন্টগুলি আর কিছুই না, সাইটোস্কেলেটনের মাইক্রোফিলামেন্ট। এছাড়াও অন্যান্য পেশি কোষে স্ট্রেস ফাইবার নামে যে তন্তুগুলি থাকে, সেগুলিও আসলে সাইটোস্কেলেটনের মাইক্রোফিলামেন্ট। অন্যদিকে দেখুন, আমাদের অন্ত্রের আবরণী কলার কোষগুলির বাইরের মুক্ত প্রান্তে যে ব্রাশ বর্ডার বা অসংখ্য মাইক্রোভিল্লি থাকে,
যে মাইক্রোভিল্লিগুলি পাচিত সরল খাদ্য উপাদান সরাসরি শোষণ করবার কাজের সঙ্গে যুক্ত থাকে। অন্ত্রের আবরণী কলার উপরে অবস্থিত এই মাইক্রোভিল্লিগুলির ভেতরের গঠন বা ভেতরের কাঠামো সৃষ্টি হয় সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্টগুলির সাহায্যে। তো আমরা দেখলাম কোষের সাইটোস্কেলেটনের সবচাইতে সরু যে তন্তু অর্থাৎ এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলি, এগুলি একদিকে কোষ পর্দার নিচে জালিকাকারে বিন্যস্ত হয়ে সেল কর্টেক্স গঠন করে কোষটিকে নির্দিষ্ট আকার প্রদান করে, কোষটিকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এবং আগেই বলেছি সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলি যেহেতু স্থিতিস্থাপক এবং শক্ত চরিত্রের, তাই এরা কোষের ওপর বাইরে থেকে প্রযুক্ত বিভিন্ন চাপ বা টানের হাত থেকে কোষটিকে রক্ষা করে। অপরদিকে এই মাইক্রোফিলামেন্টগুলি আবার সিউডোপোডিয়া, ফিলিপোডিয়া বা ল্যামেলোপোডিয়া ইত্যাদি গঠন তৈরি করে কোষ পর্দা নির্ভর বিভিন্ন ধরনের চলন ও গমনে কোষটিকে সাহায্য করে। এছাড়াও এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস প্রভৃতি প্রক্রিয়াতেও সাহায্য করে। সাইটোপ্লাজমিক স্ট্রিমিং অর্থাৎ বিশেষ ধরনের সাইটোপ্লাজমের চলনেও অংশগ্রহণ করে। তো এতক্ষণ আমরা দেখলাম যে মাইক্রোফিলামেন্ট তন্তুগুলি কোষীয় বিভাজনে, কোষীয় সংযোগ গঠনে, মাইক্রোভিল্লি গঠনে, সর্বোপরি পেশিকোষের সংকোচনে কিভাবে সাহায্য করে। এবার আসুন দেখে নেব সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির গঠন ঠিক কেমন, অথবা কোষে সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্টগুলি কিভাবে উৎপাদিত হয়। তবে এই প্রসঙ্গে আলোচনার শুরুতেই বলে নেওয়া ভালো যে সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্টগুলি কোনোভাবেই স্থায়ী কোনো গঠন নয়, এদের গঠন সদা পরিবর্তনশীল অর্থাৎ ডাইনামিক। যাই হোক, আমরা জানি যে সাইটোস্কেলেটন গঠনকারী এই 3 ধরনের ফিলামেন্টের সবগুলিই আসলে একটি পলিমার, প্রোটিনের পলিমার। যেমন আমরা জানি যে সবচাইতে মোটা নলের মতো দেখতে মাইক্রোটিউবিউল তন্তুগুলি আসলে টিউবিউলিন নামে এক ধরনের গ্লোবিউলার প্রোটিনের পলিমার। ঠিক একইভাবে এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলিও একটি পলিমার, অ্যাক্টিন নামে এক ধরনের গ্লোবিউলার প্রোটিনের পলিমার। মাইক্রোফিলামেন্ট নামে এই পলিমার গঠনকারী প্রত্যেকটি মনোমারকে আমরা গ্লোবিউলার অ্যাক্টিন, সংক্ষেপে জি অ্যাক্টিন বলি। আর এই জি অ্যাক্টিন মনোমারের সূত্রাকার পলিমার রূপকে আমরা ফিলামেন্টাস অ্যাক্টিন, সংক্ষেপে এফ অ্যাক্টিন বলি। অর্থাৎ বলা যায় সাইটোপ্লাজমে অবস্থিত অ্যাক্টিন প্রোটিনগুলি 2টি রূপে অবস্থান করে, প্রথমত জি অ্যাক্টিন মনোমার রূপে এবং দ্বিতীয়ত এফ অ্যাক্টিন পলিমার রূপে। তো আসুন দেখি অসংখ্য জি অ্যাক্টিন মনোমার পরস্পরের সঙ্গে সূত্রাকারে যুক্ত হয়ে এফ অ্যাক্টিন বা মাইক্রোফিলামেন্ট নামের এই পলিমারগুলিকে কিভাবে গঠন করে। প্রতিটি জি অ্যাক্টিন মনোমারের 2টি ভিন্ন মেরু থাকে, প্লাস মেরু ও মাইনাস মেরু। মাইনাস মেরু কিছুটা সূচালো ধরনের দেখতে হয়, আর প্লাস মেরু কিছুটা ছেঁড়া ধরনের হয়। যাই হোক, একটি জি অ্যাক্টিন মনোমার তার প্লাস ও মাইনাস উভয় মেরু প্রান্তের সাহায্যেই অন্য আরেকটি জি অ্যাক্টিন মনোমারের সঙ্গে যুক্ত হতে পারে। আর 2টি জি অ্যাক্টিন মনোমার যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন তারা একে অপরের থেকে 166 ডিগ্রি কোণে ঘুরে যায়। যাই হোক, আমরা জানি যে কোনো পলিমারাইজেশনের শুরুতে একটি বেস বা ভিত্তি গঠিত হয়। বেস বা ভিত্তি গঠনের সেই পর্যায়টিকে আমরা নিউক্লিয়েশন বলি। তো অ্যাক্টিন পলিমারাইজেশন বা এফ অ্যাক্টিন পলিমারাইজেশনের শুরুতে সাইটোপ্লাজমে এলোমেলোভাবে ঘুরতে থাকা 3 থেকে 4টি জি অ্যাক্টিন মনোমার পরস্পরের সাথে নিউক্লিয়েটেড হয়ে বা যুক্ত হয়ে ওই বেস বা ভিত্তিটি গঠন করে। তারপর উৎপন্ন ওই বেসটির ওপর স্বাভাবিক পলিমারাইজেশন প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ উৎপাদিত এই বেসের উভয় দিকে, প্লাস মেরুতে এবং মাইনাস মেরুতে, উভয় দিকে একের পর এক নতুন নতুন জি অ্যাক্টিন মনোমার যুক্ত হতে থাকে, আর এর ফলে একটি লম্বা তন্তুর মতো দেখতে পলিমার গঠিত হয়। জি অ্যাক্টিন মনোমার নির্মিত এই পলিমারকে আমরা ফিলামেন্টাস অ্যাক্টিন বা এফ অ্যাক্টিন বলি, সে তো আগেই বলা হয়েছে। তো এইভাবে জি অ্যাক্টিনের পলিমারাইজেশনের ফলে যেমন এফ অ্যাক্টিন গঠিত হয়, আবার উল্টো ঘটনাও ঘটে, অর্থাৎ এফ অ্যাক্টিন পলিমার থেকে জি অ্যাক্টিন মনোমারগুলি একে একে খুলে বেরিয়ে গিয়ে এফ অ্যাক্টিন পলিমারের ডিপলিমারাইজেশন বা সংকোচনও ঘটতে পারে। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো কোষের প্রয়োজন হয় তখন তারা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ানো জি অ্যাক্টিন মনোমারগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে বা পলিমেরাইজ করে
এফ অ্যাক্টিন পলিমার বা মাইক্রোফিলামেন্ট তন্তু গঠন করে নিতে পারে। আবার কোষ তার প্রয়োজন হলে এফ অ্যাক্টিন পলিমারকে ডিপলিমারাইজ করে, অর্থাৎ এফ অ্যাক্টিন থেকে জি অ্যাক্টিন মনোমারগুলিকে খুলে নিয়ে পুনরায় সাইটোপ্লাজমে জি অ্যাক্টিন মনোমার রূপে ফিরিয়ে দিতে পারে। মনে রাখতে হবে, এফ অ্যাক্টিন পলিমারের এই পলিমারাইজেশন হয়ে বৃদ্ধি পাওয়া বা ডিপলিমারাইজড হয়ে সংকুচিত হওয়া, বিপরীতমুখী এই দুটি প্রক্রিয়া কিন্তু নিয়ন্ত্রিত হয় সাইটোপ্লাজমে জি অ্যাক্টিন মনোমার এবং এফ অ্যাক্টিন পলিমার উভয়ের ঘনত্বের এক সংকটকালীন অবস্থার উপরে। উভয় অ্যাক্টিনের নির্দিষ্ট সংকট ঘনত্বের উপর নির্ভর করে এফ অ্যাক্টিনের পলিমারাইজেশন বা ডিপলিমারাইজেশন ঘটতে পারে। যাই হোক, পলিমারাইজেশনের সময় জি অ্যাক্টিন মনোমারগুলি একই সজ্জাক্রমে পরপর যুক্ত হয়, তাই উৎপন্ন হওয়া এফ অ্যাক্টিন পলিমারটিতেও জি অ্যাক্টিনের মতোই দুটি ভিন্ন মেরু থাকে। তো সেই হিসেবে এফ অ্যাক্টিনের এক প্রান্তকে আমরা প্লাস মেরু এবং অপর প্রান্তকে আমরা মাইনাস মেরু বলতে পারি। তবে মনে রাখতে হবে, এফ অ্যাক্টিনের এই ভিন্ন ধরনের দুটি মেরু প্লাস বা মাইনাস, এই প্লাস বা মাইনাস মেরুর সাথে বৈদ্যুতিক আধান বা চার্জের কোনো সম্পর্কই নেই। শুধু এটুকু মনে রাখতে হবে যে মাইনাস মেরুর তুলনায় প্লাস মেরুতে পলিমারাইজেশন অনেক দ্রুত গতিত হয়, অর্থাৎ প্লাস মেরুতে জি অ্যাক্টিন মনোমার অনেক বেশি সংখ্যায় যুক্ত হয় এবং অনেক দ্রুত যুক্ত হয়। ফলে প্লাস মেরু মাইনাস মেরুর তুলনায় দ্রুত গতিতে বৃদ্ধি পায়, প্রায় 5 থেকে 10 গুণ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তবে এফ অ্যাক্টিনের বৃদ্ধি বা সংকোচন আরেকটা ব্যাপারের ওপরও নির্ভর করে। জি অ্যাক্টিন মনোমারের সাথে এটিপি যুক্ত অবস্থায় আছে না এডিপি যুক্ত অবস্থায় আছে তার উপরেও নির্ভর করে, কারণ প্রতিটি জি অ্যাক্টিন মনোমারের মধ্যে একটি করে এটিপি বাইন্ডিং সাইট থাকে আমরা জানি। এই বাইন্ডিং সাইটে এটিপি এসে যুক্ত হয়। আবার স্বাভাবিকভাবে এটিপি যুক্ত ওই জি অ্যাক্টিন মনোমার হাইড্রোলাইজড হয়ে যায় এবং তার ফলে উৎপন্ন হয় জিডিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমার। তো এটিপির সঙ্গে যুক্ত অবস্থায় জি অ্যাক্টিন মনোমারগুলি খুব সহজেই পলিমারাইজেশন প্রক্রিয়ায় এফ অ্যাক্টিনের সাথে যুক্ত হতে পারে। তবে এফ অ্যাক্টিনে যুক্ত হওয়ার কিছু সময় পরেই ওই এটিপি যুক্ত জি অ্যাক্টিনগুলি হাইড্রোলাইজড হয়ে যায়। ফলে এফ অ্যাক্টিন পলিমারে আবদ্ধ বেশিরভাগ জি অ্যাক্টিন মনোমার আসলে কিন্তু এডিপি যুক্ত জি অ্যাক্টিন। এবার দেখুন, এই এডিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমারগুলি কিন্তু বেশি সময় এফ অ্যাক্টিনে আবদ্ধ অবস্থায় থাকতে পারে না, কারণ এরা ডিপলিমারাইজড হয়ে এফ অ্যাক্টিন থেকে বেরিয়ে আসতে চায়। তবে প্লাস মেরুতে যেহেতু পলিমারাইজেশন খুব দ্রুত গতিতে হয়, বলতে গেলে এটিপি যুক্ত জি অ্যাক্টিন খুব দ্রুত হারে পলিমারাইজড হয়ে যুক্ত হতে থাকে, আর প্লাস মেরুতে যুক্ত হওয়া ওই এটিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমারগুলি যেহেতু কিছু সময় পরে হাইড্রোলাইজড হয়ে এডিপি যুক্ত জি অ্যাক্টিনে পরিণত হয়, তাই এফ অ্যাক্টিনের মাইনাস মেরুতে যে জি অ্যাক্টিন মনোমারগুলি দেখতে পাওয়া যায় তাদের বেশিরভাগের সঙ্গেই কিন্তু এডিপি যুক্ত থাকে। তো মাইনাস মেরু প্রান্তের এই এডিপি যুক্ত জি অ্যাক্টিনগুলি এরপর এফ অ্যাক্টিনের মাইনাস মেরু থেকে একে একে খুলে বেরিয়ে আসতে থাকে এবং তার ফলে এফ অ্যাক্টিনের মাইনাস মেরু প্রান্তটি ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। অর্থাৎ বলা যায় যে কোনো একটি নির্দিষ্ট সময়ে এফ অ্যাক্টিনের প্লাস মেরুতে এটিপি যুক্ত জি অ্যাক্টিন যখন পরপর যুক্ত হয়ে এফ অ্যাক্টিনের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে থাকে, ঠিক একই সময়ে এফ অ্যাক্টিনের মাইনাস মেরু থেকে এডিপি যুক্ত জি অ্যাক্টিনগুলি ডিপলিমারাইজড হয়ে খুলে বেরিয়ে আসতে থাকে, ফলে এফ অ্যাক্টিনের মাইনাস মেরুটি সংকুচিত হতে থাকে। সংক্ষেপে বলা যায়, সাইটোস্কেলেটনের এফ অ্যাক্টিন রূপী এই মাইক্রোফিলামেন্টগুলির প্লাস মেরু যখন বৃদ্ধি পেতে থাকে, মাইনাস মেরু তখন সংকুচিত হয়। এইভাবে মাইক্রোফিলামেন্ট তার সদা পরিবর্তনশীল ডাইনামিক গঠন বজায় রাখে। আর মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির এই সদা পরিবর্তনশীল গঠন কিসের ওপর নির্ভর করে? না, কিছুক্ষণ আগেই আমরা বললাম যে সাইটোপ্লাজমে অবস্থিত জি অ্যাক্টিন মনোমার এবং এফ অ্যাক্টিন পলিমারের ঘনত্বের উপর নির্ভর করে। এবার আমরা সেটাকে একটু সংশোধন করে বলবো যে সাইটোপ্লাজমে এটিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমার ও এডিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমার, অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট যুক্ত জি অ্যাক্টিন মনোমার এবং এফ অ্যাক্টিন পলিমার, এই 3 উপাদানের ঘনত্বের একটি নির্দিষ্ট সংকটকালীন অবস্থার উপর নির্ভর করে। যাই হোক, এই 3 উপাদানের ঘনত্বের কোনো এক সংকটকালীন অবস্থায় এমন একটি পরিস্থিতি তৈরি হয় যখন এফ অ্যাক্টিনের প্লাস মেরুতে
বৃদ্ধি এবং মাইনাস মেরুতে সংকোচন একই সময়ে সমান হারে চলতে থাকে। আর ভাবুন, কোনো তন্তুর এক প্রান্ত যে হারে ভাঙছে, অন্য প্রান্তটি ঠিক সেই হারেই বৃদ্ধি পাচ্ছে। তো ভাঙা গড়া চলতে থাকলেও ওই তন্তুটির দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হবার কথা নয়। একই সঙ্গে আমরা একটু ভাবলে পরে বুঝতে পারবো যে ওই তন্তুটিকে চলমান বলেও মনে হবে। তো মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির এই আপাত চলমান অবস্থাকে ট্রেডমিলিং বলা হয়। আর এফ অ্যাক্টিনের এই ট্রেডমিলিং মাইক্রোফিলামেন্টগুলির সদা পরিবর্তনশীল ডাইনামিক অবস্থার জন্য দায়ী। তো এতক্ষণ আমরা মাইক্রোফিলামেন্ট তন্তুগুলির গঠন, উৎপত্তি ও সদা পরিবর্তনশীল ডাইনামিক অবস্থা সম্পর্কে জানলাম। একটা কথা জেনে রাখা প্রয়োজন যে কোষের সাইটোস্কেলেটন কিন্তু শুধু মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোটিউবিউল বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই 3 ধরনের তন্তুর সাহায্যে কখনোই গঠিত হতে পারে না। সাইটোস্কেলেটনের এই 3টি তন্তুকে পরস্পরের সাথে বা ওই তন্তুগুলিকে অন্য কোনো কোষীয় অঙ্গাণুর সাথে যুক্ত করে রাখতে সাহায্য করে বিভিন্ন ধরনের সহায়ক প্রোটিন বা অ্যাক্সেসরি প্রোটিন। এছাড়াও সাইটোস্কেলেটনের প্রায় প্রতিটি কাজের সঙ্গেই যুক্ত থাকে বিভিন্ন রকম মোটর প্রোটিন, যেমন কাইনেসিন, ডাইনাইন প্রভৃতি। সাইটোস্কেলেটনের সমস্ত রকম সহায়ক প্রোটিন বা মোটর প্রোটিন নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র মাইক্রোফিলামেন্ট অর্থাৎ অ্যাক্টিন ফিলামেন্টের গঠন ও কাজের সঙ্গে সরাসরি যুক্ত কয়েকটি প্রধান সহায়ক প্রোটিন নিয়ে আলোচনা করব। যেহেতু এই সহায়ক প্রোটিনগুলি অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয়ে তাদের গঠন ও উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাই এই প্রোটিনগুলিকে আমরা অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন বা সংক্ষেপে এবিপি বলে থাকি। এই এবিপি অর্থাৎ অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে কিছু কিছু প্রোটিন সরাসরি এফ অ্যাক্টিনের পলিমারাইজেশন অর্থাৎ বৃদ্ধি অথবা ডিপলিমারাইজেশন বা সংকোচন বা স্থায়িত্ব নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু এবিপি বা অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন মাইক্রোফিলামেন্ট অর্থাৎ অ্যাক্টিন ফিলামেন্টগুলিকে বান্ডিল রূপে বা নেটওয়ার্ক রূপে বিন্যস্ত হতে সাহায্য করে। তো প্রথমে আমরা এফ অ্যাক্টিনের বৃদ্ধি বা সংকোচন নিয়ন্ত্রণকারী কিছু অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন নিয়ে আলোচনা করব। এদের মধ্যে প্রথম নামটি হলো কোফিলিন প্রোটিন। এরা ক্রমবর্ধমান এফ অ্যাক্টিনের মাইনাস মেরুতে যুক্ত হয় এবং সেখান থেকে এডিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমারগুলিকে মুক্ত করে এফ অ্যাক্টিনের ডিপলিমারাইজেশন অর্থাৎ সংকোচন ঘটায়। দ্বিতীয় অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিনটি হলো প্রফিলিন। প্রফিলিন কোফিলিনের ঠিক বিপরীত কাজ করে। প্রফিলিন বিভিন্নভাবে এফ অ্যাক্টিনের পলিমারাইজেশনে সাহায্য করে। যেমন ধরুন, সাইটোপ্লাজমে অবস্থিত এডিপি যুক্ত জি অ্যাক্টিন মনোমারগুলির ফসফোরাইলেশন ঘটিয়ে তাদের এটিপি যুক্ত জি অ্যাক্টিনে পরিণত করে। তৃতীয় ধরনের সহায়ক প্রোটিনটি হলো ARP23। এই প্রোটিনগুলি কয়েকটি জি অ্যাক্টিন মনোমারকে যুক্ত করে নিউক্লিয়েশন ঘটিয়ে ভিত্তি বা বেস গঠন করতে সাহায্য করে এবং উৎপাদিত এই বেসটিকে যে কোনো এফ অ্যাক্টিন পলিমারের যেখানে ইচ্ছে সেখানে স্থাপন করে নতুন শাখা এফ অ্যাক্টিন গঠন করতে সাহায্য করে। এবার আসুন দ্বিতীয় ধরনের অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন নিয়ে আলোচনা করি, যারা এফ অ্যাক্টিন পলিমারগুলিকে 2D বান্ডিল বা 3D নেটওয়ার্ক রূপে সজ্জিত করতে সাহায্য করে। দেখুন, কিছু কিছু অতি ক্ষুদ্রাকার কিন্তু খুব শক্ত প্রকৃতির অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন আছে, যারা সমান্তরালভাবে অবস্থিত অ্যাক্টিন ফিলামেন্টগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে বা ক্রস লিঙ্ক করে বান্ডিল রূপ দান করে। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো ফিমব্রিন ও আলফা অ্যাক্টিনিন। উদাহরণ হিসেবে দেখুন যে আমাদের অন্ত্রের আবরণী কলার কোষে যে মাইক্রোভিল্লিগুলি থাকে, সেই মাইক্রোভিল্লিগুলির ভেতরে 20 থেকে 30টি সমান্তরালভাবে অবস্থিত মাইক্রোফিলামেন্ট থাকে। তো মাইক্রোভিল্লির ভেতরে সমান্তরালভাবে অবস্থিত এই মাইক্রোফিলামেন্টগুলিকে খুব শক্ত করে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে এই ফিমব্রিন নামে সহায়ক প্রোটিনগুলি। মাইক্রোভিল্লির ভেতরে এই অ্যাক্টিন ফিলামেন্ট ও ফিমব্রিন প্রোটিনের তৈরি গঠনকে মাইক্রোভিল্লির প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত রাখে এক ধরনের ক্যালসিয়াম বাইন্ডিং সহায়ক প্রোটিন ক্যালমোডুলিন ও মায়োসিন 1 নামে মোটর প্রোটিন। এবার এমন কিছু অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন যারা সমকোণে বিন্যস্ত অ্যাক্টিন প্রোটিনগুলিকে খুব আলগাভাবে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে ও অ্যাক্টিন ফিলামেন্টের এক জালিকাকার গঠন বা নেটওয়ার্ক গঠন করে। আমরা আগে জানি এই নেটওয়ার্ক চরিত্রে সেমি সলিড জেলির মতো হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন হলো স্পেকট্রিন, ফিলামিন প্রভৃতি।
আমাদের আরবিসির কোষ পর্দার নিচে সেল কর্টেক্স অঞ্চলের অ্যাক্টিন ফিলামেন্টের যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক গঠিত হয় পরস্পরের সাথে সমকোণে অবস্থিত অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্ট তন্তু ও স্পেকট্রিন নামে সহায়ক প্রোটিনের সাহায্যে। আবার আমাদের অনুচক্রিকাতেই অ্যাক্টিন ফিলামেন্টের এই নেটওয়ার্ক গঠন করতে স্পেকট্রিন প্রোটিনের জায়গায় ফিলামিন নামে প্রোটিন অংশগ্রহণ করে। স্পেকট্রিন অথবা ফিলামিন প্রোটিনের সাহায্যে অ্যাক্টিন ফিলামেন্টগুলি বা মাইক্রোফিলামেন্টগুলি সমকোণে বিন্যস্ত হয়ে যে নেটওয়ার্ক গঠন করে সেই নেটওয়ার্ক এরপর কোষের প্লাজমা পর্দার ট্রান্সমেমব্রেন প্রোটিন অথবা ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিনের সঙ্গে যুক্ত থাকে। তো সেমি সলিড জেলির মতো দেখতে অ্যাক্টিন ফিলামেন্টের এই নেটওয়ার্ক বা জালিকাকার স্ট্রাকচারকে কোষ পর্দার ট্রান্সমেমব্রেন প্রোটিনের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে অ্যাঙ্কাইরিন প্রোটিন অথবা প্রোটিন 4.1 নামের সহায়ক প্রোটিন। ডিস্ট্রফিন নামে এক ধরনের অ্যাক্টিং বাইন্ডিং প্রোটিন আমাদের কঙ্কাল পেশি বা হৃৎপেশিগুলিতে থাকে। এই ডিস্ট্রফিন কঙ্কাল পেশি বা হৃৎপেশি কোষে যে সাইটোস্কেলেটন থাকে সেই সাইটোস্কেলেটনের অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্টগুলিকে তাদের কোষ পর্দা অর্থাৎ সার্কোলেমার ট্রান্সমেমব্রেন প্রোটিনের সঙ্গে যুক্ত রাখে। ডিস্ট্রফিন প্রোটিনের সাহায্যে সাইটোপ্লাজমের মাইক্রোফিলামেন্টের সঙ্গে যুক্ত এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলি এরপর কোষের বাইরের দিকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের বিভিন্ন তন্তুর সঙ্গে যুক্ত থাকে। এইভাবে পেশিকোষের মাইক্রোফিলামেন্ট ডিস্ট্রফিন প্রোটিন ও ট্রান্সমেমব্রেন প্রোটিনের সাহায্যে কোষের বাইরের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের বিভিন্ন তন্তুর সঙ্গে যুক্ত থেকে পেশিকোষগুলিকে দৃঢ়তা প্রদান করে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিস্ট্রফিন প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী এক্স লিঙ্কড জিনের মিউটেশন হয়ে যায়, ফলে কোষে ডিস্ট্রফিন নামে এই অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিনের উৎপাদন ব্যাহত হয়। আর তার ফলে পেশিকোষের সাইটোস্কেলেটনের এই মাইক্রোফিলামেন্টগুলি কোষ পর্দা অতিক্রম করে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের কোনো তন্তুর সঙ্গে তার যোগাযোগ রক্ষা করতে পারে না। এর ফলে পাশাপাশি অবস্থিত কোষগুলির মাইক্রোফিলামেন্টের মধ্যে কোনো সংযোগ থাকে না এবং তার ফলে আমাদের পেশিগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ও একসময় তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ডিস্ট্রফিন প্রোটিন সংশ্লেষের সঙ্গে জড়িত এই মিউটেটেড জিনগুলি বংশ পরম্পরায় বাহিত হলে মানব শিশুদের মধ্যে ক্রমবর্ধমান পেশি দুর্বলতা ও পেশি ক্ষয়জনিত যে রোগগ্রস্ত অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা মাসকুলার ডিস্ট্রফি বলা হয়। মাসকুলার ডিস্ট্রফি বিভিন্ন রকম হতে পারে, তাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি ভাগ হলো ডাচেন্স মাসকুলার ডিস্ট্রফি ও বেকার্স মাসকুলার ডিস্ট্রফি। ভবিষ্যতে মাসকুলার ডিস্ট্রফি নিয়ে একটি ভিডিও তৈরি করবার ইচ্ছে আমাদের রইল। যাই হোক, সাইটোস্কেলেটনের এই অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্ট তন্তুগুলি সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তবে নির্দ্বিধায় সেই প্রশ্নগুলিকে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনার কৌতূহল নিবারণ করতে। স্টোরিজ ইন বায়োলজির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।